নমস্কার বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবেসি তোমায় গল্পের ৯৫তম পর্ব। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে বিদিশা অজিতকে ফাঁদে ফেলে সমস্ত কিছু বুঝতে পারে, যে সমস্ত ঘটনার পেছনে অজিত এবং সৌম্যদীপ আছে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। টোটোতে উঠেই আগে বিকাশকে জিজ্ঞাসা করলো, বিকাশ দা, তোমাকে যে সোহমের ঘর পরিষ্কার করতে বলেছিলাম করেছো? বিকাশ বলে, দিদি, সব আমি লোক দিয়ে পরিষ্কার করিয়েছি। আজ টেবিলের কাঁচটা লাগাতে আসবে, আর সোফা মিস্ত্রি আসবে। তোমাকে পৌঁছে দিয়ে তারপর আমি সব জিনিসপত্র কিনে নিয়ে আসবো। বিদিশা কিছু একটা চিন্তা করে বলে, বিকাশ দা, তুমি ইনস্টিটিউটের সামনেই আমার জন্য অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে আসব। তাহলে আমিও যাব মার্কেটে তোমার সাথে। বিকাশ ঘাড় নেড়ে সম্মতি জানায়। ইনস্টিটিউটের সামনে দাঁড়িয়ে বিদিশার মনে হলো হয়তো নতুন কোনো জন্মের পর আজ প্রথম এখানে এলো। সেদিন সব ছিল, আজ আর কিচ্ছু নেই। ভেতরে ঢুকতে ঢুকতে আয়ুষীদিকে ফোন করে বলল, আমি চলে এসেছি, স্যার আছেন তো? দরজা খুলে ঢুকতেই মৌমিতা ডেস্ক থেকে মাথা উঁচু করে দেখলো বিদিশা আসছে। মনের ভেতর কেমন যেন একটা ভয় কাজ করতে লাগলো। মাথাটা আস্তে নিচু করে খুব মন দিয়ে যেন কাজ করতে লাগলো। বিদিশা ঢুকে সোজা ভেতরে চলে গেল। না মৌমিতা বিদিশাকে কিছু বলল, না বিদিশা মৌমিতাকে কিছু বলল। স্যারের কেবিনে বিদিশা ঢুকতেই বুঝলো স্যার ভীষণ গম্ভীর হয়ে বসে আছেন। বিদিশার সাথে আয়ুষীও ঢুকেছে। রুদ্র স্যার কিছু না বললেও বিদিশার চেয়ার টেনে হেসে বসল। তারপর ব্যাগ থেকে একটা রেজিগনেশন লেটার বের করে রুদ্র স্যারের হাতে ধরিয়ে দিল। রুদ্র স্যার যেন ভীষণ অসন্তুষ্ট, তার হাবভাবে সেটা বেশ স্পষ্ট। ইতিমধ্যে সৌম্যদীপ এসে পড়াতে রুদ্র স্যার ওর দিকে চিঠিটা এগিয়ে দিয়ে বলল, দেখো কি কাণ্ড, আমি তো বুঝতেই পারছি না কি করব, দেখো বুঝিয়ে। সৌম্যদীপ বিদিশাকে বলল, দেখুন ম্যাডাম, কিছু অসুবিধা আমাদের তরফ থেকে হয়েছে, কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, আরও এদিক সেদিক কিছু, কিন্তু এসবে কোনো আর অসুবিধা হবে না আপনার। আপনার সাথে এটা আমাদের কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চিন্তেই কাজ করুন। আর আপনি যদি চান বেতনটা বাড়ানো দরকার, তাও সেটা হয়ে যাবে। কি বলেন স্যার? রুদ্র স্যার ঘাড় নেড়ে সম্মতি জানালেন। সৌম্যদি বলে, স্টুডেন্টগুলো ভীষণ ভক্ত আপনার, এভাবে চলে গেলে ওরা কি করবে বলুন তো? এমনিতেই ভালো টিচার পাচ্ছি না, কয়েকজন তো ছেড়েই দিল। আমাদের একটা আশা ছিল আপনাকে নিয়ে, কিন্তু আপনি যদি এমন করেন কিভাবে হবে বলুন তো? ওদের দুজনের কথা এতক্ষণ বিদিশা শুনছিল। হেসে উঠে বলল, না স্যার, কি হয়েছে না হয়েছে আমি অত শত জানি না। আসলে সোহমের সব ব্যাপারে একটু চাপা তো, জানেনই তো, ও কিছু বলতে চায় না। ও এখন মুম্বাইয়ে আছে, সেখানে একটা বড় কোম্পানিতে সুযোগ পেয়েছে। বেতন এখানকার থেকে প্রায় 10 গুণ বেশি। আমিও চলেই যেতাম, কিন্তু বাবাও এমনভাবে চলে গেলেন, তাই আমাকে বলল এ মাসটা যেন এখানে থেকে যায়, তারপর ওর কাছে নিয়ে যাবে। কথাটা শুনে আয়ুষী, সৌম্যদীপ, রুদ্র স্যার কেমন যেন চমকে উঠল।
আয়ুষী কিছু জিজ্ঞাসা করতে গিয়েও জিজ্ঞাসা করলো না। কিন্তু সৌম্যদীপের তো আর তর সইল না। জিজ্ঞেস করলো, যোগাযোগ হয়? বিদিশার মুখে লজ্জা ছড়িয়ে পড়ে যেন। বলে, কি যে বলেন না স্যার, কথা হবে না কেন? আমার সাথে কথা হবে না? না তো কার সাথে হবে? আমি এই মাসটাই আছি, পরের মাসে চলে যাচ্ছি। সৌম্যদীপ আবার বলে, বিয়ে করে যাচ্ছেন তবে? বিদিশা আবার হেসে মাথা নিচু করে বলে, বিয়ে যদিও করা যায়, কিন্তু বাবা চলে গেলেন তো, আর মায়েরও একটু অমত আছে, তাই ভাবছি আপাতত একসাথেই থাকবো। ও আর একা থাকতে চাইছে না। বিয়েটা হবে ভালোভাবে, ওখানে সেটেল হই তারপর। এখানে ও চাকরিটা করলো না বলেই আজ এত বড় সুযোগ পেল, সাথে আমিও। সত্যি বলছি, আমরা দুজনেই ঋণী থাকবো আপনাদের কাছে। বলে ভালোভাবে দুজনের চুন হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে আর এক মুহূর্ত দেরি করলো না বিদিশা, বেরিয়ে পড়ল। আয়ুষী প্রায় দৌড়ে এসে জিজ্ঞেস করলো, সোহম স্যার কবে যোগাযোগ করলো? একবারও তো বললে না। স্মিত হেসে বিদিশা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ও আমার খবর নিলে আমি কি এভাবে থাকি? আমার দুঃখের কথা ওদের মনে আনন্দ দিত, শান্তি দিত, সেটা আর পেতে দিলাম না। যাই হোক, ভালো থেকো সবাই, আমি আসছি। আয়ুষী হাতটা টেনে ধরে জিজ্ঞাসা করলো, কি করবে এখন, ভেবেছো কিছু? বিদিশা চুপ করে থেকে কথাটা এড়িয়ে গিয়ে বলে, থাক এসব কথা, আমি আসছি। ইনস্টিটিউট থেকে বেরিয়ে মার্কেট থেকে সব কেনাকাটা করে সোহমের ফ্ল্যাটে ঢুকলো। কত সুন্দর সাজানো ছিল সব কিছু। আজ কিচ্ছু নেই। মানুষটাও কেমন যেন কর্পূরের মতো উবে গেল কোথাও। এক বুক হতাশা নিয়ে মিস্ত্রিদের কাছে তদারকি করতে লাগলো। এই কয়েকদিনে অনেক কিছু চিন্তা করেছে একা একাই। কি করবে, কি করতে হবে, কার সাথে কি রকম ব্যবহার করবে, ভাবতে ভাবতে মনে পড়ল কাউকে ফোন করার কথা ছিল। ভাবনা মতো ফোন করে অনেকক্ষণ আলাপচারিতা জানায় বর্তমানে পরিস্থিতির কথা, কত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এখানকার সমস্যার জন্য। সব গল্প শেষ হতে হতে সন্ধে নামে। বিদিশার মনে জেগে ওঠে এক রাস আশা, এবার যদি সব ঠিক হয়। বাড়ির দিকে রওনা হয় বিদিশা। বাড়িতে ঢুকতেই বিদিশা হতবম্ব। অরুণা দেবী আর অজিত গেট আগলে বসে আছে। বিদিশা ঘরে ঢুকতে গেলে অরুণা দেবী বাধা দিয়ে বলেন, কোথায় ছিলি এতক্ষণ? কথাগুলো বলার সাথে সাথে অরুণা দেবী যেন রাগে ফুঁসছেন। বিদিশা অত গুরুত্ব না দিয়ে বললেন, বলেই তো গিয়েছিলাম ইনস্টিটিউটে, আবার কেন জিজ্ঞাসা করছো? কথাটা বলার সাথে সাথে গালে সজোরে পড়ল একটা থাপ্পড়। বিদিশা কিছু বোঝা ওঠার আগেই বিদিশা চমকে গেল, গালে হাত দিয়ে বলল, বাবা কোনোদিনও আমাকে মারেনি, আর তুমি মারলে। অরুণা দেবী কোনো উত্তর না দিয়ে হাতটা ধরে টানতে টানতে অপূর্ববাবুর ছবির সামনে এনে দাঁড় করিয়ে বললেন, তাকিয়ে দেখ ছবির দিকে, ওটা তোর বাবা। এই মানুষটা আজও জীবিত থাকতো আমাদের মাঝে, কিন্তু তোর ভুল মানুষকে পছন্দ করার জন্য আমাদের আজ এই অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। মানুষটা নেই, বলতে পারিস কি দোষ ছিল এই মানুষটার? কেন বাবার ভালোবাসা কম পড়ে যায় ওই ছেলেটার কাছে? বিদিশা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে, কোন ছেলে? কার কথা জিজ্ঞাসা করছো? কেন, সোহমকে চিনিস না? বিদিশা
আরো আশ্চর্য হলো। অরুণা দেবীকে বললেন, ভালো করে বললেই তো হতো, এতে মারার কি আছে? কেন চিনব না সোহমকে? ওকে ভালোবাসি তো, নিজের থেকেও বেশি। আর সোহমের সাথে বাবার মৃত্যুর কি সম্পর্ক মা? তুমি কথা অজিতকে জিজ্ঞাসা করো, ও ভালো বলতে পারবে ওর সাথে বাবার কি সম্পর্ক, তাও আবার মৃত্যুর। বিতিশার মুখে এমন কথা শুনে অরুণা দেবী আর অজিত দুজনেই আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে। অজিত প্রায় চেঁচিয়ে উঠে বলে, দেখেছো কাকিমা, ছেলেটাকে বাঁচানোর চক্করে আমার ঘাড়ে দোষ দিচ্ছে কেমন। বিদিশা অজিতের থেকেও আরো গলা উঁচু করে বলে, কি ভেবেছিস কি তুই, আমি কিছু জানি না? সোহম চলে যাওয়ার পর আমার আর সোহমের ছবিগুলো দিয়ে বাবাকে দেখাসনি? তুই নিয়ে আসিসনি বাবাকে দেখাতে? দেয়নি সৌমদীপ তোকে ছবিগুলো? বল, তুই বল, স্বীকার কর বাবার সামনে, আমার মায়ের সামনে, কে দায়ী আমার বাবার মৃত্যুর জন্য? বল, স্বীকার কর। অজিত অরুণা দেবীর পেছনে লুকোয়। বিদিশা মার মুখী হয়ে ওঠে। মায়ের পেছনে দাঁড়িয়ে থাকা অজিতের হাত ধরে টান দিয়ে বলে, আজ যদি স্বীকার না করিস অজিত, আমি পুলিশ দিয়ে স্বীকার করাবো। তোর অত্যাচার আর সহ্য হচ্ছে না আমার, আজ সব শেষ করব। পুলিশের কথা শুনে ঘাবড়ে যায় অজিত। প্রচন্ড উত্তেজিত হয়ে বলে, বেশি পুলিশ পুলিশ করে লাফাস না। যদি আমি জেলে যাই না, কাকিমাকেও সাথে নিয়ে যাব। কথাটা শুনে বিদিশার মাথা চট করে গরম হয়ে গেল। এত বড় কথা মাকে নিয়ে? চিৎকার করে উঠল বিদিশা, তোর সাহস তো মন্দ না, এত বড় কথা বলার সাহস পাস কি করে তুই? আজ কিছুতেই ছাড়বো না তোকে। অজিতকে মারতে উদ্যত হলে অজিত অরুণা দেবীর হাত ধরে বলে, আমি বলছি, আর 1000 বার বলবো। কি কাকিমা বলো, সেদিন কে ফোন করে ডেকে আমায় এনেছিল? বলো। আমি ফাঁসলে তোমায় আমি ফাঁসাবই। এই ঘটনার গুরু যে তুমি, সেটা স্বীকার করো। বিতিশার একটা মার আমার গায়ে যদি পড়ে, তাহলে কাকিমা আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। অজিতের কথা বিদিশার বিশ্বাসই হয় না। চোখের নিমেষে সজোরে একটা ঘুষি দেয় মুখে। অজিতের মাথা গরম হয়ে যায়। সঙ্গে সঙ্গে চুলের মুঠি ধরে মারতে গেলে অরুণা দেবী চেঁচিয়ে ওঠেন, আরে থাম তোরা থাম, অনেক হয়েছে। হ্যাঁ, আমি ডেকেছিলাম সেদিন অজিতকে, আমি বলেছিলাম সবকিছু গুছিয়ে বলার জন্য। অজিত আমাকে প্রথমেই ওই ফটোগুলো দেখিয়েছিল। আমি সোহমকে ছোট দেখানোর জন্য এত কিছু করতে বলেছিলাম, কিন্তু ভাবিনি তোর বাবা। আমি শুধু চেয়েছিলাম তোদের আলাদা করতে, কিন্তু বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি যে উনি নিতে পারবেন না ব্যাপারটা। বিদিশা, আমি সত্যিই বুঝতে পারিনি। বিদিশার প্রাণটা যেন ওখানেই বেরিয়ে গেছে। বাবার ফটো রাখার টেবিলটা হাঁকড়ে ধরে ওখানেই হতবম্বের মতো দাঁড়িয়ে রইল। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।